দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত। ধন্যবাদ। পত্রপত্রিকা জুড়ে বন্যারই খবর, তারপরে একটু পড়ে শোনাই আপনাকে শিরোনাম। প্রথম আলো, বন্যা মোকাবিলায় দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, ডক্টর আইনুন নিশাতের একটি সাক্ষাৎকার। 10 লাখ পরিবার পানিবন্দী, উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে, বন্যা পরিস্থিতির উন্নতি হবে ধীরে। দৈনিক সমকাল, ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে, বন্যা মোকাবিলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার, প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক যুগান্তর, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের হাহাকার, বন্যা মোকাবিলায় তারুণ্যের শক্তি কাজে লাগান, এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ, বন্যায় ক্ষতিগ্রস্ত 50 লাখ, মৃত্যু 18, বানভাসীদের পাশে সব বাহিনী, হাতে হাত মিলিয়ে উদ্ধার, তৎপরতা ও ত্রাণ বিতরণ। প্রধান উপদেষ্টা বললেন, এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবিলা। দৈনিক ইত্তেফাক, বন্যা এখনো বিদ্যুৎহীন, 9.25 লাখ গ্রাহক, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। এনজিওদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যোগ এক হলে কাজটা সহজ হবে, ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, লড়াই বানভাসী মানুষের, তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। ত্রাণের জন্য অপেক্ষা, মানবজমিনের শিরোনাম। আমাদের সময়ের শিরোনাম, অর্ধকোটি মানুষ বানভাসী, দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ আহ্বান ফখরুলের। 10,000 লোক নামান, বিআরসির আমজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন। কালবেলা শিরোনাম, বিচারপতি মানিকের দখলে 900 কোটি টাকার জমি, উন্নতির দিকে বন্যা, গণত্রাণ এক করেছে সবাইকে। যায় দিনের শিরোনাম, কমছে পানি, বাড়ছে দুর্ভোগ, সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়ছে চালের দাম। দৈনিক জনকণ্ঠ, খাদ্য ও পানির সংকট, বন্যা মোকাবিলা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মানে সিন্ডিকেটের যে শিরোনামটা পড়লাম, এই শিরোনামটার সময় আমার মনে হলো পড়ার সময় যে এখনো সিন্ডিকেট আছে, তার মানে সিন্ডিকেট থাকবে, এটা মানে একেবারে ধ্রুব সত্য। মানে তা এই শব্দটি মানে যাবে না, কোনো জায়গা থেকে যাবে না। কি মনে হয় আপনার? এটা দিয়ে শুরু করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। সিন্ডিকেট যাবে কি যাবে না, দখলদার যাবে কি যাবে না, চাঁদাবাজরা যাবে কি যাবে না, আমরা যে পরিবর্তনটা করলাম, আমরা যে একটা রক্তাক্ত অভ্যুত্থান, রক্তাক্ত সংগ্রাম, রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটা করলাম, এই পরিবর্তনের স্পর্শটা সব জায়গায় লাগুক, এটি আমাদের তো চাওয়া। তো এই চাওয়াটা পূরণ করার জন্য রাষ্ট্র এবং নাগরিক উভয়ের কতগুলো দায় এবং দায়িত্ব আছে। আচ্ছা, এই সময়কালে আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে? ব্যক্তিগত জীবনে, আচরণের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায়, রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে। কিন্তু আমার পরিবর্তনটা হয়নি বলে আমি রাষ্ট্রের কাছে পরিবর্তন চাইব না? অবশ্যই চাইব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনার এই অনুষ্ঠান সহ অনেক জায়গায় বলেছি যে আপনার যে সোশ্যাল স্ট্রাকচার যেটা আছে, ইকোনমিক স্ট্রাকচার যেটা আছে, যে কাঠামোটা আছে, এই কাঠামোটার আমূল পরিবর্তন ছাড়া আপনি এই জায়গায় কসমেটিক সার্জারি করে একটা দুটো জায়গায় আপনি খুব বেশি পরিবর্তন আনতে পারবেন না। আমাদের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত যে সংকটগুলো আছে, সেই সংকট মোকাবেলা করতে সময় লাগবে এবং একটা নবীন সরকার, তার অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে আছে, একই সঙ্গে রাজনৈতিক সহযোগিতাও তার দরকার। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের যে মানুষের মধ্যে ছিল, কেউ কেউ ইতিমধ্যেই হয়তো স্বপ্নভঙ্গের একটা যন্ত্রণা অনুভব করছেন, কারো কারো মনের মধ্যে একটা কষ্ট দানা বাঁধছে। কারণ বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই যে গণ আন্দোলনে, এই যে গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো এখানে ছিল, তাদের কারো কারো নেতাদের একটা বিরাট অংশের, কর্মীদের একটা বিরাট অংশের ভেতরে যে দখলদারিত্বের যে মানসিকতাটা এসেছে, দখলের যে পরিবর্তনটা এসেছে, সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে ওই হাসানার বদলে
হোসেন এসে এখানে দখল করে নিচ্ছে। আমরা আলোচনা করব এটা নিয়ে, কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে আমাদেরকে আজকে পত্রপত্রিকা জুড়ে যে বন্যার হাহাকার এবং বন্যার যে সংবাদ, সেটা খুবই কষ্টের। তারপরেও আমরা সিন্ডিকেট নিয়ে আলোচনা কেন করলাম, যে এই মুহূর্তে যদি দেশের কথা ভাবতে হয় তাহলে এই যে সিন্ডিকেট, বাণিজ্য সিন্ডিকেট, এইটা তো আসলে রোধ হওয়া দরকার, থাকা দরকার না। যেমন এত চেষ্টার পরও যাচ্ছে না দুর্গম গ্রামে বন্যায় ত্রাণ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার। এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবেলা, প্রধান উপদেষ্টা বলেছেন, এবং এনজিওদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যোগ এক হলে কাজটা সহজ হবে, তিনি এই কথাটি বলেছেন। প্রথম জায়গাটা, এই যে বন্যার ত্রাণ পৌঁছাচ্ছে না। আমি উপকূলের মানুষ, জি, আমার বাড়ি বাগেরহাটে, এবং প্রায় প্রতি বছরই আমাদের বড় বড় জলোচ্ছ্বাস মুখোমুখি মোকাবেলা করতে হয়। সুতরাং এই যে ডিজাস্টার ইস্যুতে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গাটা আমার জানা আছে। আমাদের এই জায়গাটায় ত্রাণ যাচ্ছে না, কেন যাচ্ছে না তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, আপনার যোগাযোগ ব্যবস্থাটা এখনো ডেভেলপমেন্টটা হয়নি। যাবে কি করে? যারা যাচ্ছে তারা অনেকগুলো অলি গলি, গ্রামের পথ, এগুলো তাদের পরিচিত না। আবার পানি একেবারে টইটুম্বুর অবস্থায় আপনি নৌযানগুলোকে যেভাবে মুভ করাতে পারবেন, যখন পানিটা নামতে শুরু করে আপনি যে কোনো জায়গায় নৌযান নিয়ে যেতে পারবেন না। সুতরাং অনেক রকমের চ্যালেঞ্জ আছে। তবে আমি যেটা মনে করি যে এই জায়গাটায় ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের মানুষের যে বন্ধন, সেটি কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, এবং এলাহি কাণ্ড, আপনি যেটা প্রথমেই বললেন, যেটা সন্দেহ সংকটের কথা বললেন, টিএসসিতে যে অগ্রগতি, টিএসসিতে চিত্র, টিএসসিতে যে মানুষের ঐক্যের যে চিত্র আমরা দেখছি। একটি পত্রিকার শিরোনাম করেছে, অনেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিবেশ দেখি না। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই পরিবেশেরই জায়গা। রাইট। তো এই যে আজকে আপনি আমি যখন আমরা শিক্ষার্থী ছিলাম, তখন কিন্তু আমরা এই পরিবেশেই বড় হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার একটা পুরনো ছবি আমি গতকালকে দেখছিলাম, যে 98-এর বন্যার সময় আমরা ডাকসু টিএসসি ক্যাফেটেরিয়ায় আমরা রুটি বানাচ্ছি, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে, এই যে চিত্রটা এখন দেখছি না, যে মানুষ এসে বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দিয়ে, এবং পত্রিকায় নিউজ হয়েছে যে ত্রাণ নেওয়ার ক্ষেত্রে এই যে তালিকা করবে, এটাতেও মানে একটা হিমশিম খাওয়া অবস্থা, যে এত মানুষ এসছে ত্রাণ দেওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে বাংলাদেশের শক্তির জায়গা। আমার ব্যক্তিগত ধারণা যে এই মুহূর্তে যে ধরনের রেসপন্সটা আমরা পাচ্ছি পোস্ট ফ্লাড, জি, আরো বিষয়টা আরো চ্যালেঞ্জ। হ্যাঁ, বিশেষ করে স্বাস্থ্য, খাদ্য, যেটা আপনি বললেন যে বন্যার পানি নেমে যাওয়ার পরেই কিন্তু ক্ষতগুলো আরো বেশি হবে, এবং যেহেতু পানির উপস্থিতি এবং স্থায়িত্বটা একটু বেশি সময় ছিল, এই জায়গাটায় ঘর বাড়ির যে ক্ষতি এবং অন্যান্য যে ক্ষতিগুলো, রাস্তাঘাটের যে ক্ষতি হবে, এর প্রভাব সুদূর প্রসারী। এবং আজকে যে তরুণটা পাবনার থেকে আসছে, খুলনার থেকে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছুটে যাচ্ছে, তার পক্ষে কিন্তু এই যে পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশনের কাজটায় তাকে ওইভাবে যুক্ত থাকা সম্ভব না, একেবারে প্র্যাকটিক্যাল কারণেই সম্ভব না। সুতরাং সরকারের জন্য এই জায়গাটায় চ্যালেঞ্জের জায়গাটা বেশি। আমি মনে করি যে আমাদের এই জায়গাটায় আমাদের একটা মিথ আছে যে আমরা হলো দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন, কিন্তু আপনি প্রায় প্রতিটা দুর্যোগের পরে দেখবেন যে অনেকগুলো নতুন নতুন করে সমস্যা তৈরি হয়ে যায়, বিশেষ করে ব্যবস্থাপনার ক্ষেত্রে। আমরা বছর দুয়েক আগে সুনামগঞ্জে যেটি দেখেছি, এই যে কয়েকদিন আগে রেমাল হয়ে গেল, আমি আপনাকে বলতে পারি এখন পর্যন্ত আমার বাড়ি গ্রামে, থানা শহর থেকে আমার বাড়ি যাওয়া যায় না, ট্রলারে যেতে হয় অথবা নৌকায় যেতে হয়, কারণ রাস্তা নেই। এবং এই রাস্তা কবে হবে আমরা কেউই জানি না। আগের সরকার অনেক রকমের প্রতিশ্রুতি দিয়ে গেছে, শুরু হবে। সাবেক যে যোগাযোগ মন্ত্রী, তিনি হঠাৎ করে টেলিভিশনের সামনে এসে বললেন ঈদের আগে যে আগামী 7 দিনের মধ্যে সমস্ত রাস্তা বানানো শেষ করতে হবে। উনি কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছিলেন? এইগুলো ছিল স্ট্যান্ডবাজি। তো আমরা সরকারের কাছে যেটা চাই, এখন যারা দায়িত্বে আছেন, ওই যেটা বললাম, নবীন অভিজ্ঞতায় অনেক জায়গায় ঘাটতি আছে, তো একটা সমন্বয় চাই। এটি শুধুমাত্র ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রির কাজ না, এটি শুধুমাত্র রোডস অ্যান্ড হাইওয়ের কাজ না, এটা একেবারে সমন্বিত একটা কাজ। আমরা এখানে একটা টিম ওয়ার্ক দরকার, এবং ইফিশিয়েন্ট যারা, শুধুমাত্র আপনি ওই যে লোকজন এনে মাথা ভারী প্রশাসন গড়ে তোলার দরকার নেই। সামগ্রিকভাবে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের যে বাহিনীগুলো আছে, তাদের সবাইকে নিয়ে এটার মধ্যে আমাদের এই সময়কালে যে সমস্ত জায়গায় মানুষের সহযোগিতাটা যাচ্ছে, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে। যে পরিবারগুলো জীবন বাঁচানোর জন্য দৌড়ে ছুটে বেরিয়েছেন ঘর থেকে,
তাদের সন্তানদের লেখাপড়া শিক্ষা উপকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন পানিটা চলে যাবে, আপনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিশু খাদ্য, অনেকগুলো জায়গায় আপনার চ্যালেঞ্জ আছে। আমরা এই সময় সাধারণত যে ধরনের সাহায্য নিয়ে যাই, যে যেতে অভ্যস্ত, সেটি হচ্ছে যে ওই এগুলো নিয়ে যাওয়া, চিড়া মুড়ি টুড়ি ইত্যাদি শুকনো খাবার, স্যালাইন, এগুলোর প্রয়োজন আছে। কিন্তু একই সাথে শিক্ষা সংক্রান্ত যে উপকরণগুলো, এগুলো কিন্তু তাদেরকে আপনাকে সহযোগিতা করতে হবে। কতগুলো বিষয় আছে যেগুলো এখনই আমরা হয়তো বলবো না, কিন্তু তাদের যে শিক্ষা ব্যয়, তাদের যে বেতন ফি, এই জায়গাটায় সরকারকে বিবেচনায় করতে হবে। আমি মনে করি যে এক একটা দুর্যোগকে ধরে নানা রকমের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় অনেক আজগুবি পুরনো ছবির সয়লাভ আপনি এখনকার ছবি হিসেবে চালিয়ে দিচ্ছে। আমি কালকে দেখলাম একজন একেবারে শিক্ষিত মানুষ চায়নার একটা বন্যার ছবি দিয়ে চালিয়ে দিয়েছে, একটা শিশুর ছবি দিয়ে। তো এই জায়গাগুলোতে নাগরিক হিসাবে কতগুলো রেসপন্সিবল জায়গায়, এর ভেতর থেকে হয়তো তিনি গুরুত্বটা অনুধাবন করছেন বা বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু শুধুমাত্র আমি মনে করি যে আমাদের সোশ্যাল মিডিয়ায়, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায় আলাপ আলোচনাই একমাত্র শেষ না। আমাকে এই প্রক্রিয়ার সঙ্গে কিভাবে আমি যুক্ত থাকতে পারি, সেটাই প্রত্যেকটা মানুষের। আপনি দেখছেন ভিখারি পর্যন্ত সেও কিন্তু এখানে এসে সহযোগিতার হাত বাড়িয়েছে। আমি নাগরিক সমাজের কাছে, শহরবাসীর কাছে অনুরোধ করব, ওই যে একটা গান আছে না, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো পুরবাসী। আমি পুরবাসীর কাছে অনুরোধ করব, এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের আমাদের স্বজনরা এই ধরনের একটা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। আমরা মানুষ হিসাবে যার যতটুকু সম্ভব আমরা যেন সেই মানুষ পাশে দাঁড়াই। ডক্টর আইনুন নিশাতের কথা উল্লেখ করেছিলাম শিরোনাম পড়ার সময়। তার একটি সাক্ষাৎকার প্রথম আলোতে ছাপা হয়েছে। বন্যা মোকাবিলায় দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। উনি শুরুতে যে কথাটি বলেছেন যে বাংলাদেশ একটি ভাটির দেশ, উজানে ভারত, নেপাল ও চীনের অবস্থান। দেশভাগের সময় পাহাড়ি এলাকাগুলো বাংলাদেশের বাইরে রাখা হয়। বাংলাদেশের বেশিরভাগ সমতল অংশ পড়েছে, ফলে উজানের পাহাড়ি ঢল থেকে আসা পানি হচ্ছে আমাদের বন্যার জন্য মূলত দায়ী। বন্যার পানির 92% সেখান থেকে আসে। এই বাস্তবতাকে মাথায় নিয়ে আমাদের পরিস্থিতি দেখতে হবে। মাথায় কে নিবে? পলিসি মেকার যারা, আমি দেখতে পাচ্ছি যে এই বন্যা নিয়ে যেটা যথার্থ শিরোনাম করেছে, রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। কারা কারা? বাংলাদেশের শাসক যারা, ভারতের শাসক যারা, এবং যেখান থেকে নদীগুলো উৎপত্তি, আপনি চাইলেই অনেকগুলো কাজ আপনি করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন যে আমরা সবাই 10 টাকা করে দিব, আমরা এই বাঁধের বাইরে আর একটা বাঁধ তৈরি করব। তো এইটা হচ্ছে একটা মানে হিরোইজম। আপনি দেখলেন একটা কমেন্ট আপনাকে করতে হবে, দায়িত্বহীন কতগুলো বক্তব্য, এবং এই বক্তব্যগুলো যখন সর্বোচ্চ জায়গাগুলোর থেকে আসে, রেসপন্সিবল জায়গাগুলোর থেকে আসে, এটি হচ্ছে কিন্তু খুবই দুঃখজনক। আমার এই যে মানে আমার অধিকারের প্রশ্নতে আমার কণ্ঠকে সোচ্চার করতে হবে। এর সঙ্গে স্টেক হোল্ডার যারা আছে তাদের সামনে গিয়ে ওই মিন করা, নতজানু না থাকা। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে এই জায়গাগুলো আমি অ্যাড্রেস করব। রিজিওনাল যে ফোরামগুলো, আমার এটা প্রাপ্য। রিজিওনাল যে ফোরামগুলো আছে, ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, কিন্তু দীর্ঘদিন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার কারণে অনেক জায়গায় আমরা দেখেছি যে এই জায়গাটায় আমাদের ন্যায্য হিস্যার জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি। একই সাথে এটাও বলতে হয় যে বাংলাদেশের 50-52 বছরের শাসক গোষ্ঠীর প্রায় পুরোটাই অনেক জায়গায় আজকে আপনার কাছে মনে হতে পারে যে ভারতের ব্যাপারে অমুক তমুক খুব জ্বালাময়ী। এই সমস্যাগুলো তো 50-55 বছর ধরে সমস্যা, আপনি সমাধান করেননি। আপনি এখন অনেক শক্ত কথা বলছেন হয়তো পাবলিক সেন্টিমেন্টের কারণে। আমি মনে করি যে এতদিন আমাদের যে মর্যাদার জায়গাটা, এটি চাপ দিতে হবে, প্রয়োজনে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে নিয়ে যেতে হবে। আর প্রত্যেকটা ইস্যুতে আপনি দেখবেন যে আমাদের এখানের বিশেষজ্ঞর সংখ্যা এত বেশি, যে কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় ধাপ করে একটা মন্তব্য করে দিচ্ছি, কোনো কিছু দায়িত্ব নাই, সুযোগ আছে। আপনাকে আমি গালি দিয়ে দিলাম। অবারিত স্বাধীনতা। তো এই অবারিত স্বাধীনতা তো আসলে স্বাধীনতা না, এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। আমরা চাই এই যে বন্যা ইস্যুতে যে সমস্যাগুলো হচ্ছে, ভারত অনেক সময় এই যে বন্যাটা হলো তার তথ্যের কিন্তু একটা ঘাটতি আছে, বিভ্রান্তি আছে। তারা বারবার বলছে যে আমরা আগের দিন তথ্যটা আমরা দিয়েছি, তারা আগে বলছে যে আমরা তার আগে দিয়েছি। আমরা সেইটা যেমন চেক করব, একই সঙ্গে এই তথ্যটা আরও কিভাবে ভালোভাবে পেতে পারি
এবং মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি তথ্য দিবেন আন্তরিকতার সাথে, দেবে আর দেবে, মেলাবে মেলাবে, হ্যাঁ, এই জায়গা। একই সঙ্গে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি সবকিছুর জন্য আমার প্রতিবেশী, আমার সবকিছুর জন্য দূরবর্তী কেউকে আমি দায়ী করব, কিন্তু একই সাথে একথা আমি জিজ্ঞেস করতে চাই, আমি কি আমার বাড়ির সামনের খালটাকে রক্ষা করেছি? আমি কি আমার বাড়ির সামনের নদীটাকে রক্ষা করেছি? আমি যে ভরাট করেছি, আমি যে পুকুরটা ভরাট করেছি, ঢাকার আশপাশে যেভাবে আপনি সব ভরাট করে ফেলছেন, আপনি পানিকে দোষ দিবেন কেন? পানি তো দোষ, বরং পানি আপনাকে দোষ দিবে যে আমার থাকার জায়গাগুলো তুমি দখল করেছো, তোমার বাড়িতে আমি ঢুকবো না, আমার জায়গা তো থাকার জায়গা। আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে পানি তো অবশ্যই জিজ্ঞেস করবে যে আমি যাবো কোথায়, আমি যাবো কোথায়, আপনি সবকিছু দখল করে নিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। একটু রাজনীতি নিয়ে কথা বলি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ চাই, নির্বাচন ও সংস্কার বিষয়ে বিএনপি গতকাল বলেছে। মানে নতুন মনে হলো না? নতুন না, বিএনপি সরকারের, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর, চলে যাওয়ার পর গত কয়েকদিন নির্বাচন নিয়ে কথা বলেছে, তবে কণ্ঠটা কিছুটা নরম ছিল। সর্বশেষ গত 3 দিন আগে বিএনপির একটা ডেলিগেশন ইউরোপীয় ইউনিয়নের এখানে যারা আছেন তাদের সাথে বৈঠক করেছেন, সেখান থেকেও তারা নির্বাচনের বিষয়টাকে বলেছেন। এবং গতকালকে বিএনপির মহাসচিব জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত কাজী জাফর আহমেদের স্মরণ সভায় যে কথাটা বলেছেন, এবং এটি আমার কাছে মনে হয়েছে যে বিএনপির অন্য বক্তব্যগুলোর থেকে এটি একেবারে গোছানো বক্তব্য। তারা সরকারের কাছে রোডম্যাপ চেয়েছে যে আপনি কি করতে চান, সংস্কারটা কি কি, কোন কোন জায়গায়, আপনার পেরিফেরিটা কোন জায়গায়, আপনার এটা কতদিন ব্যাপী হবে। আপনি যদি সিলেবাসটা আমাকে না দেন, ছোটবেলায় স্কুলে যে সিলেবাসটা আমরা ধারণা করতাম যে এই 5টা গল্প আমাকে পড়তে হবে, তো এটি আমার কাছে যৌক্তিক মনে হয়। তবে একই সাথে এই জায়গাটায় আমার শঙ্কা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামীতে আরও একটু উত্তাপপূর্ণ হয়ে যাবে। নির্বাচন প্রত্যাশী যে দলগুলো, তারা ইতিমধ্যেই নির্বাচনের দাবিটা কিন্তু তুলছে, এবং বিএনপির মুখ থেকে অন্য সময়ের তুলনায় বেশ জোরালোভাবে এসেছে। এবং একটা কথা আমার কাছে, আমি কালকে কয়েকটা পত্রিকা পড়েছি বিষয়টা বোঝার জন্য যে যথার্থ কিনা, কয়েকটা জায়গায় এই যে সংস্কার ইস্যুটাকে অ্যাড্রেস করেছেন উনি, যে কয়েকজন মানুষের পক্ষে এই সংস্কার কাজটা করা সম্ভব না। তিনি বলেছেন যে একটা নির্বাচিত জাতীয় সংসদ, তার মানে হচ্ছে যে তিনি সরকারকে মিন করেছেন অর্থাৎ। এবং বিএনপির কতগুলো চ্যালেঞ্জ আছে, বাইরে তার দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে দেশে আনার ব্যাপারেও কিন্তু কতগুলো ধোঁয়াশা আছে, অনেকগুলো প্রশ্ন তাদের মধ্যে আছে যে প্রশ্নগুলোর আসলে কর্মীরাও করছে, উত্তর নেই। তো এই জায়গাটায় আমার ধারণা সরকার কি করবে, সরকার সময়টা কতটুকু নিবে। তবে আমি মনে করি যে যেহেতু দীর্ঘদিনের একটা গর্ত, এই যে ফেনীতে যে বন্যাটা হলো, এটি আপনি বৃষ্টির পানি জমে থাকার গর্ত ভরাট করতে একটা সময় লাগে, আর বন্যার যে রাস্তাঘাটের যে ক্ষতিটা হলো, এটি সংস্কার কাজটা কিন্তু একটু সময় লাগবে। সুতরাং 15-16 বছরে একটা সরকারের কথা আপনি বলছেন, যে তাদের সৃষ্ট যে দুর্যোগের কথা বলছেন, এই দুর্যোগ থেকে বেরিয়ে আসার জন্য আপনার যৌক্তিক দীর্ঘ এমন কিছু আপনি টার্গেট করবেন না যেটা আপনার অ্যাচিভ করতে অনেক বড় চ্যালেঞ্জ হয়। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটায় রাজনৈতিক দল এবং সরকার, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়া দরকার, তাদের মধ্যে ডায়ালগ হওয়া দরকার, এবং সরকারের পক্ষ থেকে যে রোড ম্যাপটা কি, তারা কি কি কাজ করতে চায়, পরিষ্কার করা, এই জায়গাটা পরিষ্কার করা। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের 1 মিনিটে আপনার কাছে জানতে চাই, সাকিব আল হাসান খেলতে গেলেন, তার বিরুদ্ধে মামলা হলো, এখন দেশে ফেরত আনা হবে কি হবে না আজকের খেলার উপরে নির্ভর করবে। একই সাথে এই যে গ্রেপ্তার হচ্ছে এক একজন, কারো নামে 50 মামলা, কারো নামে 100 মামলা, এর মেরিট কেমন, কি অবস্থা? প্রথম জায়গাটা হচ্ছে যে আমরা সংস্কৃতির পরিবর্তন হয়নি, এটা যদি একেবারে সহজ কথায় বলি, আজকে সারা হোসেনের একটা স্টেটমেন্ট আছে প্রথম আলোতে, সেখানে তিনি যে কথা বলেছেন, আমরাও গত কয়েকদিন ধরে, আমি কয়েকটা টেলিভিশনে গত কয়েকদিন ধরে বলেছি, গতকালকে চট্টগ্রামে একটা মামলা হয়েছে 40,000 মামলার আসামি। অর্থাৎ আমাদের এই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টটা, পুলিশ বাহিনী, তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা অতি উৎসাহ আবার দেখা যাচ্ছে। ময়লার গাড়িতে লাথি মারার জন্য মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা হয়েছিল, কুমিল্লায় ককটেল ফাটানোর জন্য ঢাকা থেকে এমকে আনোয়ারের টেলিফোন, এই যে ভৌতিক বিষয়গুলো ছিল, এই ভৌতিক জায়গা থেকে আমরা বেরোতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের মানে বেপরোয়া মামলার কারণে প্রকৃত অভিযুক্ত যারা,
যার যে সেক্টরে আড়াল হয়ে না করেছে, যায়। অন্যায় করেছে, যে ব্যক্তি শেয়ার মার্কেট থেকে হাজার কোটি টাকা লুট করেছে, আপনি তাকে অমুক জায়গায় একটা ছিনতাইয়ের মামলায় দিয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনি তাকে কারারুদ্ধ করছেন, আপনি তাকে গ্রেপ্তার করছেন, কিন্তু তার যে বেসিক অপরাধ, যেটা যে অপরাধের জন্য তার দণ্ড হওয়ার কথা, সেখানে আড়াল সেখান করছেন। থেকে আপনি আড়াল করে ফেলছেন। আমি অনুরোধ অনেক করব ধন্যবাদ। পরিবর্তনটা এই ধরনের কাজের জন্য মানুষের যাতে আশাভঙ্গ না হয়। অনেক ধন্যবাদ। এই যে শেষে যে কথাটি বললেন, মানুষের জন্য আশা ভঙ্গ না হয়। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমাদের অতিথি শেষ কথাটি যেটা বললেন, মানুষের যেন, সাধারণ মানুষের আশা ভঙ্গ না হয়। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।